শফিকুর রহমান ঘোষণা দিচ্ছে নির্বাচনে কোনো জুট হবে না। তাহলে জুট হবে না এই শব্দটা হঠাৎ করে আমাদের কাছে আসার পরে আমরা ভাবনায় পড়ে গেলাম, তাহলে জুট না হলে এতগুলা রাজনৈতিক দল কি করে নির্বাচন করবে বা কে কার সাথে যাবে, কিভাবে নির্বাচন হবে? বাংলাদেশের বংশোদ্ভূত জামাতে ইসলামের কর্মী মামদানি নির্বাচনের জয়ের কারিগর, পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী। এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত। আর কিছুদিন আগে তো দেখছেনই ডাক্তার শফিকুর রহমান স্যার কিভাবে 30 থেকে 35টা বিদেশি কূটনৈতিকের সাথে মিটিং করলো। জামাত ইসলামী ক্ষমতা আসবে জিয়াউর রহমানের কিছু ফিলোসফি দর্শন ধারণ করে। মানে এবার জামাত ইসলামী ক্ষমতা আসবে জিয়াউর রহমানের থিওরির মাধ্যমে, আর বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ। বিএনপি জিয়াউর রহমানের আদর্শে নাই। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে যে জামাত এবং বিএনপি এনসিপি যারা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করতে চাচ্ছে, আমরা ইতিমধ্যেই দেখেছি যে জামাত কিন্তু যদি গণভোট না দেয় তাহলে জামাত কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন নাই চায়, কার্যকলাপ এটা কতটুকু বহাল থাকবে? সেই সাথে জামাত যে 300 আসনেই নির্বাচন করতে চাচ্ছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত হবে? আর অন্যদিকে এনসিপিও চাচ্ছে যে তারা 300 আসনেই নির্বাচন করবে। বিশ্লেষকরা মনে করেন যদি এনসিপি, জামাত অথবা তারা যদি একত্রিতভাবে নির্বাচন করে তবে দ্রুত সম্ভব তাদের বিজয়ের মালা। ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশের বংশোদ্ভূত জামাতে ইসলামের কর্মী মামদানি নির্বাচনের জয়ের কারিগর, পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী। এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত। আর কিছুদিন আগে তো দেখছেনই ডাক্তার শফিকুর রহমান স্যার কিভাবে 30 থেকে 35টা বিদেশি কূটনৈতিকের সাথে মিটিং করলো এই বাড়িধারায়। এরপর আমেরিকা যায় ডিপ স্টেটের অনেকের সাথে মিটিং করছে। আমরা কিছুদিন আগে শুনি নাই আমেরিকা বলছিল জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, ওরা ভদ্র, এরকম কথা শুনছি না? এগুলা কি মিথ্যা ছিল? না, মিথ্যা ছিল না। কেন মিথ্যা ছিল না? এই মামদানি নির্বাচনে বোঝা যায় বাংলাদেশে বৈশা ওইখানে প্রভাব বিস্তার করতে পারে জামাতে ইসলাম, এবং জামাতে ইসলাম প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের ডাকসুর নির্বাচনে। হ্যাঁ ভাই, এই যে ছাত্র শিবির যে জয় করে আসলো, এর প্রভাব আছে তো জামাত ইসলামের, নিশ্চয়ই আছে, তাই না? ওনাদেরই তো সন্তান ছাত্র শিবিরের সবাই। কিন্তু এই ডাকসুর নির্বাচনটা আগে হয়ে যাওয়াতে একটা বিরাট প্রবলেম দেখা দিছে। বিরাট প্রবলেম। কারণ কি জানেন? এই যে হ্যাঁ না ভোটটা থাইমা গেল, গণভোটটা থাইমা গেল, জুলাই সনদপত্রের স্বীকৃতিটাতে থাইমা গেল, এর পিছনে কারণ কি জানেন? এই ডাকসুর নির্বাচন 4টা বিশ্ববিদ্যালয়তে যেভাবে জয় নিয়ে আসছে এবং যে বার্তা সারা বাংলাদেশে ছড়াই দিছে, ওইটাই হইল একমাত্র ভয়। এখন যদি এই হ্যাঁ না ভোট, এই গণভোট যদি হ্যাঁ যুক্ত হয়ে যায়, তাহলে সেকেন্ড বার্তাটা কি গেল সারা দেশে? হায় ডাকসুতে যেমন পরাজয়, এইখানেও পরাজয়। না পরাজয় মানি তো জানেন পুরা টিমটাই পরাজয়। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনটাই পরাজয় হয়ে যায়। এই বার্তাটাই তো চলে যায়। খুব সহজ অঙ্ক, যার জন্য মাইনা নিতেছে না। দেখেন ওনারা দিনের পর দিন, মাসের পর মাস একসাথে বৈশা ওইখানে দস্তখত করলো। আমরা নিজের চোখে তো দেখলাম ওই 17 তারিখে ওনারা দস্তখত করলো। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, মির্জা ফখরুল সাহেব একবার ছাতা ধরে রাখছে এবং পড়তেছিল। সালাউদ্দিন আহমেদ, আবার দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব ছাতা ধরছে, মির্জা ফখরুল সাহেব পড়তেছিল, তারপরে সিগনেচার করলো, আমরা চোখেই দেখলাম। এখন বলতেছে এটা চিটিং কেস হয়ে গেছে, বুঝছেন? এবং আরো ভয়াবহ কথা বলছে যে গণভোটের কোনো সুযোগই নাই বর্তমান সংবিধানে। এটা কে বলছে জানেন? ওনাদের খুব বড় হেভি ওয়েট নেতা আমির খসরু সাহেব। আমির খসরু সাহেব বলছে যে এই সংবিধানে গণভোটের, হ্যাঁ না ভোটের কোনো সুযোগই নাই। কথা কিন্তু মিথ্যা বলে নাই, কথা মিথ্যা বলে নাই। এই সংবিধানে তো নাই। বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে 3বার। একবার করছে আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহেব, ওনার পরে কে আসছে? আমাদের এরশাদ সাহেব, এরশাদ সাহেবের পরে শেখ হাসিনা আপা। উনিও কিন্তু হ্যাঁ না ভোট করছে। উনার হ্যাঁ না ভোটটা আবার অন্যরকম ছিল। মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে? প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না প্রেসিডেন্ট? মানে প্রেসিডেন্ট পদ্ধতিটাকে চেঞ্জ কইরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে সর্ব করার জন্য ওই হ্যাঁ না ভোটটা ছিল। ওই হ্যাঁ না ভোটে হ্যাঁ পাশ কইরা উনি প্রধানমন্ত্রী হইয়া
এরপরে কি করছে জানেন, ওই হ্যাঁ না ভোটটা সংবিধান থেকে ফেলে দিছে। তার মানে কি জানেন, এই সংবিধানে যখন যার যেটা মন চাইছে ঢুকাইছে, আবার বাদ দিছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার এক পক্ষ এসে ঢুকাইছে, ওনারা এসব বাদ দিছে। তার মানে এই সংবিধান তো উলট পালট হইতে হইতে এই পর্যন্ত আসছে। এখন উলট পালট হইতে অসুবিধা কি? এখন বড় অসুবিধাটা হয়ে গেছে ডাকসুর নির্বাচন। এই ডাকসুর নির্বাচনটা যদি না হইতো, অথবা ছাত্র শিবির যদি ফেল করতো, তাহলে এই গণভোটটা কিন্তু হয়ে যেত। ভয়টা ওইখানেই। এই কথাগুলাই কিন্তু আমাদের তাহের সাহেব বলছে। আবার এদিক থেকে দেখেন আমাদের আব্বাস সাহেব কি বলতেছে। উনি বলতেছে আমরা কিন্তু অনেক ভদ্র, অনেক ভদ্রতা দেখাইছি, অনেক কিছু সহ্য করছি, কিন্তু আমাদেরকে বাধ্য করেন না। আমরা যদি মাঠে নামি, ট্যাবলেট খাওয়ার সময় পাবেন না। ট্যাবলেট, হায় হায়, ট্যাবলেট খাওয়াইতে চায় কারে? ডাক্তার তাহের সাহেবকে, ডাক্তার শফিকুর রহমান স্যারকে ট্যাবলেট খাওয়াইতে চায়। ওনারা দুজনই ডাক্তার। এখন ইনি কার থেকে প্রেসক্রিপশন নিয়ে আইলো এই ট্যাবলেটের, এক আল্লাহ জানে। আরো কি বলছে জানেন, ৭১ আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন। হ্যাঁ ভাই, ওই যে ওই ফ্যাক্টরিতে আবার ঢুকে গেল। ওই ফ্যাক্টরি, ৭১ একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি থেকে ভাই প্রতি বছরই মুক্তিযোদ্ধার জন্ম নেয়। হ্যাঁ ভাই, এই ফ্যাক্টরি থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধার জন্ম নেয়। আমাদের দেশে এরকমও মুক্তিযোদ্ধা আছে ৭১ যার বয়স ছিল ৬ থেকে ৮ বছর। হ্যাঁ ভাই, ৬ থেকে ৮ বছর। এমনও শুনছি ৩ বছরের বাচ্চাও নাকি মুক্তিযোদ্ধা ছিল। নতুন নতুন এই মুক্তিযোদ্ধার জন্ম নেয় এই মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি থেকে। এই কথাটার ইঙ্গিত কে দিছে জানেন? সাদেক কাইয়ুম। হ্যাঁ ভাই, সাদেক কাইয়ুম তো আজকে অগ্নি ঝরা বক্তৃতা দিছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখেন, বাংলাদেশে আজ পর্যন্ত যত বিপ্লব হয়েছে, ৭১ স্বাধীনতা বলেন, এর আগে ৫২ ভাষা আন্দোলনের কথা বলেন, সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, এই ছাত্ররাই প্রথম মাঠে নামছে। ওনারা নামার পরই ওনাদের পিছনে শক্তভাবে দাঁড়াইতো কারা? এই বাংলাদেশের বঞ্চিত জনগণ, ওনারাই দাঁড়াইতো। তারপরে বিপ্লব হইতো। কিন্তু এই বিপ্লবের পরে বিপ্লবের সুফল কেউ ঘরে তুলতে পারে নাই। কেন পারে নাই জানেন? আমাদের ওই যে হাত পা বাঁধা থাকে অন্য কোনো দেশের কাছে, তারা আমাদেরকে ওই যে কাঠপুতলির মতন নাচায়, সুতা দিয়া নাচাইতে থাকে, সুতা দিয়া বাইন্দা রাখে। তো যার কারণে বারবারই বিপ্লব বিফল হয়েছে। তারপর ওইটার সুফল কে ঘরে তুললো? ওই বিপ্লবের কারণেই তো বিএনপির জন্ম হইল। আজকে সেই দিন, এই ৭ই নভেম্বরে জনতা সিপাহী বিপ্লবের কারণেই কিন্তু বিএনপির জন্ম। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে আটকায় রাখছিল। এই জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পরই এই দেশের হাল ধরছিলেন। এগুলা ভুলে গেলে হবে না। কিন্তু হাল ধরার আগে হ্যাঁ না ভোটটা কইরা নিছিল। যে হ্যাঁ না ভোটটার সুফল এরশাদ সাহেব ভোগ করছে এবং শেখ হাসিনা ভোগ করছে। ভোগ কইরা ওইটা সংবিধান থেকে ফেলে দিছে। যার জন্য বলছে এই সংবিধানে কোনো সুযোগ নাই হ্যাঁ না ভোটের, গণভোটের। আচ্ছা, আপনারা এই যে সংবিধানের কথা বলেন, কিন্তু এই সংবিধান মেনে কি কি কাজ করছেন গত ১.৫ বছর? একটা কাজও কি এই সংবিধান মেনে হয়েছে? নিশ্চয়ই না, তাই না? এই সংবিধান এখন যেভাবে লেখা আছে ওইভাবে তো আপনারা নির্বাচনও চাইতে পারেন না। কারণ কি জানেন? এই সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার আসবে যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার পর, যে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই সরকার ৯০ দিনের মধ্যে, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে। কিন্তু এই সরকার তো ১.৫ বছর পার করে দিছে। তার মানে কি এই সরকার তো সংবিধান মানতেছে না। আপনারা কেন সংবিধানের কথা বলেন? আসলে এইসব গ্যাঞ্জাম কইরা কোনো লাভ হবে না, কোনো রকম লাভ হবে না। ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। হ্যাঁ ভাই, ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন। কারণ ওই যে ৭১ ফ্যাক্টরি থেকে যদি আবার ওই রাজাকার শব্দটা বাইর করে নিয়ে আসেন, আল বদর, তাদের বিচার হইতে হবে, এরকম বয়ান যদি দিতে থাকেন, এই বয়ানগুলা এই জেনারেশন নিতে পারে না। বিশ্বাস করেন, নিতে পারে না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু না বুঝা যে পথে চলে যাইতেছেন, ওই পথ থেকে কোনো সুফল ঘরে উঠাইতে পারবেন না। ওই পথে গেলে সুফল উঠাইতে পারবেন না। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের সুফল ঘরে উঠাইতে পারবেন না ভাই। ঠইকা যাবেন, বিশ্বাস করেন, ঠইকা যাবেন। মানুষ এখন অনেক সচেতন। এখন আপনি ওই ৭১ ফ্যাক্টরি থেকে কোনো শব্দ বাইর কইরা, কোনো স্লোগান বাইর কইরা স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই ধরনের রাজনীতি করার দরকার নাই। এই ধরনের রাজনীতি শুধু জ্ঞানজাম বাড়াইবে ভাই, দেশের জ্ঞানজাম বাড়াইবে। কোনো লাভ হবে না, ২ পয়সা লাভ পাবেন না। কারণ কি জানেন? বর্তমান সরকার সব কিছু ভুলা গেল, একটা কথা ভুলতে পারতেছে না।
তারা রক্তের উপরে দাঁড়ায় আছে। এই সরকারের মধ্যে এমন অনেককেই পাবেন, অনেক অপরাধ করছে, অনেক লুটপাটের সাথে হয়তো জড়িত, শোনা যায় অনেক টাকা অনেকেই পাচার করছে, হইতে পারে, আমি এটা অস্বীকার যাই না, হয়তো প্রমাণ আছে, নাইলে এই ধরনের কথা সামনে আসতো কেন। তারপরও আমি বলবো এই সরকারের একজনের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনার কথা বলবো। ওনাকে আপনারা হিলাইতে পারবেন না। উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটা কইরা ছাড়বে, নতুন বাংলাদেশের স্বীকৃতি দিবেই, জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দিতেই হবে, এটা জনগণের চাওয়া। আর এই জনগণের মনের কথাটা যারা বুঝতে পারছে তারাও বলতেছে হ্যাঁ না ভোট আগে হইতে হবে, তারপরে সংসদের ভোট, ওই সংসদে যাওয়ার পরে আগে জুলাই সনদপত্রের আইনি বৈধতা মানে গণভোট, এই গণভোটটা চাচ্ছে ওনারা আগে। কিন্তু বিএনপি রাজি হচ্ছে না কেন? একটুখানির জন্য কেন এত গ্যাঞ্জাম করবেন? রাজি হচ্ছে না কেন? এর মধ্যে আরেকটা লজিক আছে ভাই, এটা মাথায় রাখেন। এই হ্যাঁ আর না এর মধ্যে তো অনেক কিছু আছে, হ্যাঁ এর মধ্যে অনেকগুলা ব্যাখ্যা দেওয়া আছে না। যেমন জিয়া রহমান যখন হ্যাঁ না ভোট করছে উনি কি লিখছিল, যে আমার নীতিগুলো আপনারা মেনে নেবেন কিনা, যে ওনার যে নীতি তো আর একটা দুইটা থাকে না, একটা দেশ চালাবার জন্য অনেক নীতি থাকে, অনেক রকম আদর্শ থাকে, ওইটা ছোট্ট করে নিয়ে আসছে হ্যাঁ নাতে। আর এই হ্যাঁ না ভোটের এত শক্তি ভাই, চিন্তা করেন, ওই হ্যাঁ না ভোট দিয়া বুঝছেন একটা সংবিধান চেঞ্জ করা যায়। একটা সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি হ্যাঁ না ভোট পাইছি, আমি এখন আর সরতেছি না, নির্বাচন দিব না, যদি নির্বাচন নাও দেয় ওই হ্যাঁ না ভোট দিয়া বুঝছেন আগামী 2 বছর থাকতে পারবে। এইটাই হলো মেইন ভয়। আরেকটা ভয়, মেইন না আরেকটা ভয়, এইটাও ভয় পাইতেছে, হ্যাঁ না ভোট নিয়ে যদি ডক্টর ইউনূস জায়গা না ছাড়ে, যদি নির্বাচন না দেয়, না 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 এরকম কিছু করবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হইতেই হবে। আর প্রতিদিনই তো সংস্কার হচ্ছে না কেন? আজকে তো একটা সংস্কার হইলো, ওই যে রেজবি সাহেবের পায়ে ধইরা সালাম করছে, হায় হায় পুলিশের ড্রেস, উনি কিভাবে পায়ে ধইরা সালাম করতেছে, এর পিছনে কারণ কি জানেন? চোখে থাকা, নজরে থাকা, যে স্যার ক্ষমতায় গেলে, মানে উনি বুঝা ফেলাইছে ওই অফিসার যে ক্ষমতা যাবে, ক্ষমতা গেল যেন বড় জায়গায় পোস্ট কইরা দেয়, ভালো জায়গায় যেখানে ইনকাম আছে। এরকম চিন্তা ভাবনা না থাকলে উনি পায়ে ধরতে পারে। চিন্তা করেন, একটু আগে শুনছি চাকরি বোধহয় চলে গেছে, ক্লোজ করছে, জানি না কি হবে, কিন্তু এইটা জানি পুলিশ ট্রান্সফার হইলে রেল স্টেশনে যায় না, পুলিশ স্টেশনে যায়। এটা মাথায় রাখেন। হ্যাঁ ভাই, হয়তো ক্লোজ করে রাখবে, আবার হয়তো কোনো এক জায়গায় দিয়ে দিবে, কিন্তু সংস্কার করতে হইলে একেবারেই চাকরি খাইয়ে দিতে হবে। এইভাবেই সংস্কার কইরা দেশটাকে নির্বাচনের জন্য তৈরি করতে হবে। এরকম দুই একটা ঘটনা দেখে মন খারাপ করবেন না, ভিতরে ভিতরে সবাই রেডি হচ্ছে ভাই নির্বাচনের জন্য। সুষ্ঠু সুন্দর নির্বাচন হইলে সঠিক মানুষের হাতে এই দেশটা চলে যাবে। সমঝোতাটা কিভাবে হবে? হাত পাকার প্রার্থীর জায়গায় দাড়িপাল্লার প্রার্থী থাকবে না, এনসিপির শাপলা কলির জায়গায় দাড়িপাল্লার প্রার্থী থাকবে না, হাত পাকার প্রার্থী থাকবে না, ট্রাক মার্কার গণ অধিকারের জায়গায় হাত পাকা শাপলা দাড়িপাল্লা কোনোটাই থাকবে না, শুধু ট্রাক মার্কার মাঝে তারা সব কয়টা দল ভোট দিবেন। আর ট্রাক মার্কার যত সমর্থক সারা দেশে আছে তারা দাড়িপাল্লা হাত পাকা শাপলা যেটা থাকে তাদেরকে দিবে। এইভাবে 9টি ছোট দল যৌথভাবে জামাতের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। এখন 9টা দল থেকে কয়টা দল নির্বাচন করার মতো সামর্থ্য আছে সেইগুলা জামাত এবং সেই 9 দলের ভিতরে আলোচনার ভিত্তিতে, 9 দলের ভিতরেও বড় ছোট মাঝারি আছে, মানে ছোটদের ভিতরেও বড় আছে কেউ, মাঝারি আছে কেউ। গণ অধিকার পরিষদ একটু বেশি সিট চাবে, এদিকে এনসিপি সবার চেয়ে বেশি সিট চাবে, এবি পার্টি হয়তো 2-3টা সিট চাবে, অন্যান্য দল হয়তো 1টা বা 2টা সিট চাবে। এইভাবে জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে অনেকগুলা রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অপরদিকে প্রায় 63টি আসন খালি রেখেছে বিএনপি। 63টি আসন খালি রেখে তারা নির্বাচনী প্রচারণায় নামার পরেও দেখা গেছে যে তাদের বিভিন্ন জায়গায় নমিনেশন একজন পেয়েছেন, আর বাকি 5 জন যারা পান নাই, তার মধ্যে যিনি শক্তিশালী, যিনি পাওয়ার মতো, আগে এমপি ছিলেন অথবা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, এমন অনেকেই নমিনেশন পাননি। আর যারা পাননি তারা টায়ার জ্বালাচ্ছেন, আন্দোলন করছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, 10-20 কিলোমিটার রাস্তা যানজট বেঁধে গিয়েছে। এই অবস্থা থেকে কেউ কেউ আবার মন্তব্য করছে নির্বাচনের আগেই বিএনপি হেরে যাচ্ছে। জনগণ এইটা দেখার জন্য এই 24-এ হাসিনাকে বিদায় করে নাই। জনগণ এইটা আর দেখতে চায় না। জনগণের মাইন্ড এখন আর ওই হাসিনার সময়ে আপনার খুশিতে আমি নাচবো না,
আমার খুশিতে আমি নাচবো, আপনার খুশিতে আপনি নাচেন। জনগণ আর এখন সিনেমা দেখতে চায় না রাজনীতিতে। জনগণ চায় রাজনীতিবিদদের কাছ থেকে সহনশীলতা, আন্তরিকতা। কোন রাজনৈতিক দল আমার বাড়ির আঙ্গিনার ময়লাগুলা উঠিয়ে নিয়ে যাবে, এখানে পোকামাকড় মশা হবে না, ডেঙ্গু হবে না। কোন দলটা নিজের কর্মী দিয়ে এটা ক্লিন করেছে, কোন দলটা আগের থেকে করে আসছে, আর কোন দলটা নতুন করে করা শুরু করছে, এটাও জনগণের মাঝে ভিতরে যে জিনিসটা তারা লালন করে আসছে দীর্ঘ ধরেন হাসিনার দীর্ঘ নিপীড়ন নির্যাতনের পরেও, যে দলটা জনগণকে হেল্প করার জন্য, জনগণকে সাহায্য করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে গিয়েছে, তাদের কথাই এখন বেশি শোনা যাচ্ছে। এটাই স্বাভাবিক। এরপরে আবার 24-এ হাসিনাকে পরাজিত করে এনসিপির কিছু নেতা জনগণের কাছে একটা ভালো গ্রহণযোগ্যতা যখন এনসিপি তৈরি হয় তখন তাদের পেয়েছিলেন। কিন্তু এর পরবর্তীতে দেখা যাচ্ছে দুজন উপদেষ্টার বিভিন্ন ধরনের কথা এবং তাদের মন্ত্রণালয়গুলাতে দুর্নীতির নিউজ বের হওয়া এবং তারা নিজেরাও টাকা পয়সা বাবাকে কোনো দলে ঢুকানো, বাবাকে কোনো ধরনের সুবিধা পাওয়া দেওয়া, পরিবার আত্মীয় স্বজনকে ভালো ভালো জায়গায় বসানো, এই সমস্ত বিষয়ের কারণে এনসিপির উপরে যে মানুষের আস্থাটা ছিল সেই আস্থাটা কিন্তু এখন অনেক দূর নিচে নেমে গিয়েছে। মানুষ এখন এনসিপি কে মনে করছে যে তারা এই কম বয়সে তাদের কোনো রাজনৈতিক স্ট্যান্ড না থাকার কারণে, আগের থেকে তাদের কোনো আদর্শিকতা না থাকার কারণে তারা হঠাৎ করে দল তৈরি করলে মানুষের কল্যাণে তারা আসতে পারবে না। তাই এনসিপি এখন ভরসা করছে বিএনপি অথবা জামাতের উপরে। এনসিপি এখন দর কষাকষি করছে বিএনপির থেকে তারা কি সুবিধা পাবে আর জামাত থেকে তারা কি সুবিধা পাবে। তবে এনসিপির ভিতরে দুটা অংশ কাজ করছে। একটা লিবারেল পন্থী, যেটা বিএনপির মতো জাতীয় পার্টির মতো রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু রাতের বেলা আমি ওই অন্য কোথাও চলে যাই ঘর ছেড়ে, এইরকম জাতীয় পার্টির ইসলাম বা বিএনপির যে ইসলাম দলের জন্য, রাজনীতির জন্য যে ইসলামটা ব্যবহার করে, সেটা থেকে অনেক এনসিপি এই মনোভাবে আছে। আর কিছু কিছু এনসিপির নেতা আছে রিয়েলাইজ করে ইসলাম বা জামাতের মতো না হলেও কাছাকাছি মনোভাব আছে, যে জামাত যেরকম নিজেরা সৎ হয় আগে, তারপরে তারা পরহেজগার হয়, তারপরে তারা মানুষের প্রতি সেবামূলক কাজ করে, নিজের পয়সা খরচ করে রাজনীতি করে। এই সমস্ত কিছুর ভাবনা লুকো এনসিপিতে 50-50 কিছু